হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের 45 নম্বর লেকচার। তো আজকে আমাদের ওয়ার্ল্ডের 5 নম্বর ক্লাস এবং লাস্ট সেটে। তো আমাদের অল্প একটু টপিক বাকি আছে, বিটের অঙ্কগুলা আর হচ্ছে তীব্রতা লেভেল। তো এটার পরে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা গত ক্লাসে যেটুকু পর্যন্ত পড়ছিলাম সেটা হচ্ছে আমরা বিটের কনসেপ্টটা দেখছিলাম। আর বিট মানে কি ছিল? একটা শব্দ শোনা, একটা নিঃশব্দ। এই জিনিসটা যদি কন্টিনিউসলি চলতে থাকে তাহলে সেটাকে বলতাম হচ্ছে আমরা বিট। তো এখন বিট, যে মানে প্রতি সেকেন্ডে আমি কয়টা বিট শুনবো তার জন্য আমরা ফর্মুলাও ডিরাইভ করছিলাম। সেটা কি ছিল? যে দুইটা, যে শব্দের পরিবর্তনের ফলে বিটটা তৈরি হচ্ছে, সেই শব্দ দুইটার ফ্রিকোয়েন্সির যে বিয়োগফলটা আছে সেটাই ছিল আমার প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। তারপর আমরা এটাও দেখছিলাম যে দুইটা তীব্র শব্দের শোনার মাঝখানের টাইম ইন্টারভালটা কত ছিল, 1/f1 - f2, বা এটা আমি 1/n ও বলতে পারি, কারণ এন মানে কিন্তু ছিল দুইটার বিয়োগফল। আবার দুইটা নিঃশব্দ শোনার মধ্যবর্তী টাইম ইন্টারভালও কিন্তু সেম থাকবে। আর যদি বলতো একটা উচ্চ শব্দ আরেকটা হচ্ছে নিঃশব্দ, দুইটার টাইম ইন্টারভালটা কত, সেই ক্ষেত্রে কিন্তু হয়তো কত, 1/2n। 1/2n। এই কনসেপ্টটা আমাদের আজকে কাজে লাগবে এটা ম্যাথ করতে। আচ্ছা, তো আমরা স্টার্ট করি। তো আমরা আজকে পড়বো হচ্ছে মেনলি সুর শলাকা নিয়ে। তো সুর শলাকার আমরা জানি যে এই যে এগুলো হচ্ছে সুর শলাকার দুইটা বাহু। এই দুইটা বাহুতে যদি আমরা এখানে কোনো কিছু দিয়ে যদি আঘাত করি তাহলে এখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা শব্দ তৈরি হবে। তো আমরা ধরে নিই যে প্রথমে আহ আহ, কথার কথা ধরে নিলাম যে এখানে ধরো এই f1 ইকুয়াল, এটাকে বলা হচ্ছে আমার এখানে 200 হার্টজ। যে এক নাম্বার বাহুর ফ্রিকোয়েন্সি আমি ধরলাম 200 হার্টজ। আর দ্বিতীয় যে আরেকটা বাহু আছে এটাকে আমি বলা হচ্ছে f2 ইকুয়াল, ধরো 205 হার্টজ, এটা বললাম। তাহলে আমি যদি বলি যে এখন এই যে সুরশলাকাটা, এই সুরশলাকা থেকে আমি কি পরিমাণ বিট পাবো এই জায়গায়, মানে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা আসবে হচ্ছে n ইকুয়াল, যে একটা থেকে আরেকটার বিয়োগফল, দ্যাট মিনস f1 মাইনাস হচ্ছে f2। তাহলে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা কয়টা আসবে? 5টা। 5/সেকেন্ড, এটাও বলতে পারি যে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা 5টা এখানে আছে। তো এই এটা গেলে একটা কনসেপ্ট আছে। তো এবার আসি, এবার আমাদের আরেকটা কনসেপ্ট জানা লাগবে যে কোনো কারণে ধরো সুরশলাকার বাহুটাকে যদি আমি মোটা করে দিই, দ্যাট মিনস ধরো উপরে যদি আমি হচ্ছে মোমের প্রলেপ যদি দিই, তাহলে এটা কি উপরে দিলাম হচ্ছে আমি এখানে মোমের প্রলেপ। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোমের প্রলেপ, মোম। আচ্ছা, হ্যাঁ, মোমের প্রলেপ যদি দিই তাহলে এই যে সৌরশলাকার যে বাহুটা আছে তার ভর ধরলাম হচ্ছে এম, তাহলে কি এম এর ভরটা কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পেল। তো এখন এই এম এর ভর যদি মানে এমটা যদি কিছু পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু তার যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেটা কিন্তু কিছু পরিমাণ হ্রাস পাবে। তার মানে সূর্যশলাকার বাহুতে যদি হচ্ছে আমি মোমের প্রলেপ লাগাই অথবা আমি ভরটা বৃদ্ধি করি, তো কিভাবে বৃদ্ধি করা যায়, অথবা মানে হচ্ছে আমি মোমের প্রলেপ লাগাইতে পারি অথবা যে কোনো হচ্ছে চিকন তার পেঁচে দিতে পারি। চিকন তার যদি এখানে পেঁচে দিই তাহলে কিন্তু এই সূর্যশলাকার যেই বাহু যেটা আছে তার ভর কিন্তু এখানে বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার দ্বিতীয় যে বাহুটা আছে সেটাতে আমি সেম কাজ করতে পারি, যে ভর যদি বৃদ্ধি করে দিই তাহলে কিন্তু মানে দুই বাহুর কিন্তু ফ্রিকোয়েন্সি কমবে। এখন কোনো কারণে যদি এমন হয় যে আমি সূর্যশলাকার বাহুটার যে ভর আছে সেটাকে যদি কমাই দিই, এখন কিভাবে কমানো যায়? ধরো কোনোভাবে যদি এটাতে যদি ঘষা টসা দিই তাহলে এখান থেকে কিছু পরিমাণ ভর কিন্তু কমে যাবে। হ্যাঁ। তো এখন ভর যদি কমে যায় তাহলে তার ফ্রিকোয়েন্সি কিন্তু বেড়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, যে সূর্যশলাকার বাহুর ভর যদি কমে যায় তাহলে তার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তো এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের ম্যাথ করতে অনেক কাজে লাগবে। যে কি, সূর্যশলাকার বাহুর ভর যদি আমি বৃদ্ধি করি, কিভাবে বৃদ্ধি করতে পারি? তার পেঁচে অথবা মোম লাগিয়ে যদি বৃদ্ধি করি তাহলে ওই বাহুর ফ্রিকোয়েন্সি কমে যায়। আর কোনো কারণে যদি বাহুর ভর যদি আমি বৃদ্ধি করতে পারি তাহলে হচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। আচ্ছা, তো আশা করি এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। এবার চলো হচ্ছে আমরা কিছু ম্যাথ প্রবলেমস আসি। তো ম্যাথ প্রবলেমস এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের বাকি কনসেপ্টটা ক্লিয়ার করি। তো এখন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, বলছে কি যে দুটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে f1 ইকুয়াল 200 হার্টজ এবং f2 ইকুয়াল হচ্ছে অজানা, মানে f2টা আমি জানি না। আচ্ছা, এদেরকে একই সাথে শব্দায়িত করলে প্রত্যেক সেকেন্ডে 3টা বিট শোনা যায়। আচ্ছা, দুইটা সুষমাকার কম্পাঙ্ক দেওয়া আছে এখানে, এদেরকে একই সাথে শব্দায়িত করলে প্রত্যেক সেকেন্ডে 3টা বিট শোনা যায়। আচ্ছা, f2 এর মান কত? আর যদি f1 এর গায়ে মোম লাগিয়ে দেওয়া হয় তাহলে তাহলে এরপরে তাদেরকে আঘাত করলে বিট শোনা যায় সেকেন্ডে 5 বার। f2 কত? আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে ম্যাথ এটা সলভ করি, 1 নম্বরটা। তো কি বলছে যে 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 দুটি সুষমাকার কম্পাঙ্ক যথাক্রমে f1 ইকুয়াল 200 হার্টজ, তার মানে এখানে আমার f1 ইকুয়াল হবে হচ্ছে 200 হার্টজ। আর f2টা হচ্ছে আমি জানি না। f2 হচ্ছে জানি না, আর বলা আছে কি এদেরকে একই সাথে সংজ্ঞায়িত করলে প্রতি সেকেন্ডে 3টা বিট শোনা যায়। তার মানে n এর ভ্যালু এখানে দিয়ে দিছে 3/সেকেন্ড, বা হচ্ছে প্রতি সেকেন্ডে আমি 3টা বিট শুনতে পাই। তখন f2 এর ভ্যালুটা কত? তাহলে আমরা কি জানি যে n ইকুয়াল মানে কি ছিল, একটা থেকে আরেকটা বিয়োগ করব। তো এখন ধরো আমরা যদি লিখি যে f1 সাবট্রাকশন f2, তো এখন আমরা কিন্তু জানি না যে f2 এর ভ্যালুটা আদৌ f1 থেকে বড় নাকি ছোট। তার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে এখানে আমাদের এই যে f2 এর ভ্যালু, এটাকে আমরা কি বলতে পারি, বা হচ্ছে এইভাবে বলো যে ধরো n ইকুয়াল মডুলাস অফ f1 মাইনাস হচ্ছে f2।
এভাবে যদি বলি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে প্লাস মাইনাস এন ইকুয়াল হচ্ছে F1 মাইনাস হচ্ছে F2। তাহলে আমার আলটিমেটলি এখান থেকে আমি F2 সমান কত লিখতে পারি, F2 ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে F1 প্লাস মাইনাস হচ্ছে এন। আচ্ছা, এখন এই F1 এর ভ্যালুটা কত, F1 হচ্ছে 200 আর এন এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে আনসার পাবো কয়টা, হয় 203 পাবো না হয় 197 পাবো। তাহলে 203 হার্জ আর 197 হার্জ, আর 197 হার্জ। তো এখন আমার কোশ্চেন যদি এরকম হয় তাহলে F2 ভ্যালু কিন্তু দুইটাই গ্রহণযোগ্য, যে 203 হইতে পারে অথবা 197 হইতে পারে। তাহলে আমার 1 নাম্বার যে কোশ্চেন আছে সেটার আনসার কিন্তু দুইটাই হতে পারে। এখন আমাকে যদি কোশ্চেনে আরো ডাটা যদি দেয়া থাকে যে 203 হবে এক্স্যাক্টলি নাকি 197 হবে এক্স্যাক্টলি, তার জন্য আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন দরকার হবে। তো সেটা কি, সেটা হচ্ছে আমার 2 নাম্বারে দেওয়া আছে। কি বলছে এখানে, যে যদি F1 এর গায়ে মোম লাগিয়ে দেওয়া হয়, তাহলে F1 এর গায়ে যদি আমি মোম লাগাই দিই তার মানে কি, তার ভর কিন্তু আমি বাড়াই দিচ্ছি। তো তার ভর যদি আমি বাড়াই দিই বা বাহুর ভর যদি বাড়াই দিই তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সিটা কিন্তু কমে যাবে। তবে এরপরে তাদেরকে আঘাত করলে বিট শোনা যায় সেকেন্ডে 5 বার। তার মানে যতক্ষণ আমার শোলাকা গুলা মানে স্বাভাবিক ছিল F1টা, তখন আমি বিট শুনতাম হচ্ছে 3টা। এখন যখন আমি মোম লাগিয়ে দিছি, সুরশলাকার বাহুর ভর যখন বাড়াই দিছি, এই যে F1টা মানে F1 বলতে 1 নাম্বার যে সুরশলাকা আছে সেটার গায়ে আর কি মোম লাগাই দিচ্ছি, তখন আঘাত করে আমি বিট শুনতে পাচ্ছি হচ্ছে সেকেন্ডে 5 বার। তার মানে কিন্তু বিট সংখ্যা বেড়ে গেছে। তো এখন আমাকে বের করা লাগবে এই F2 এর ভ্যালুটা কত। তো এই ম্যাথ গুলো হচ্ছে মেনলি এইচএসসি পরীক্ষায় আসে। তাহলে দেখো এই F2 এর ভ্যালুটা কিভাবে বের করা যায় সেটা হচ্ছে আমরা এবার দেখি। এটা হচ্ছে 2 নাম্বারের আনসার করবো। আচ্ছা, তো আমরা এতক্ষণ কি দেখলাম, যে আমাদের হাতে দুইটা অপশন ছিল, যে F2 এর ভ্যালু বের করার দুইটা অপশন ছিল। একটা হচ্ছে 203 হার্টজ অথবা 197 হার্টজ, 197 হার্টজ। এই ছিল আমার হাতে দুইটা অপশন। আচ্ছা, এখন আমি কি কাজ করছি, F1 এর গায়ে হচ্ছে মোম লাগাই দিচ্ছি। তাহলে খেয়াল করো যে তাহলে F1টার স্বাভাবিক ভ্যালুটা কত ছিল, F1 এর স্বাভাবিক ভ্যালু ছিল কত আমার, 200 হার্টজ। 200 হার্টজ। তো এর গায়ে যখন আমি হচ্ছে মোম লাগাই দিচ্ছি, বা 1 নাম্বার সূচকার গায়ে যখন আমি মোম লাগাই দিচ্ছি, তখন কি যে F1 এর ভ্যালু কিন্তু কমে যাবে। কত কমবে আমরা জানি না, কত কমবে, বাট অবশ্যই কিন্তু কমবে, অর্থাৎ 200 থেকে কতক্ষণ কমে যাবে। তার মানে তখন হচ্ছে এটা হয়ে যাবে যে F1 প্রাইম। আচ্ছা ধরো এটাতে প্রাইম বললাম, যে মোম লাগানোর পর F1 এর ফ্রিকোয়েন্সি মানে 1 নাম্বার সূচকার ফ্রিকোয়েন্সি হয়ে গেছে F1 প্রাইম, এবং এটার ভ্যালু কিন্তু অবশ্যই আমার 200 হার্টজ থেকে কিন্তু কম হবে, কারণ মোম লাগাই দিচ্ছি, তার ভর বেড়ে গেছে, তার ফলে ফ্রিকোয়েন্সি কিন্তু কমে যাবে। আচ্ছা, এখন 200 থেকে কমে কমে কত হইতে পারে সেটা আমি ধরো র্যান্ডমলি একটা ভ্যালু ধরে নিলাম, আমি অ্যাজিউম করে নিলাম। যে কোনো একটা ভ্যালু আমি অ্যাজিউম করে নিলাম যেটা হচ্ছে 200 থেকে ছোট। লাইক ধরো F1 প্রাইম আমি ধরে নিলাম 199 হার্টজ। আমি নিজের ইচ্ছা মতো ধরে নিলাম একটা 199 হার্টজ আমি ধরে নিলাম। আচ্ছা, তো এখন F1 প্রাইম ইকুয়াল 199 হার্টজ যদি আমি ধরে নিই, এবং তারপর কি বলছে যে তাদেরকে আঘাত করলে সেকেন্ডে বিট শোনা যায় হচ্ছে 5 বার, মানে এটা হচ্ছে সেকেন্ড কেসে। দেখো প্রথম কেসে কিন্তু আমি বিট শুনতাম হচ্ছে 3টা, মানে সেকেন্ডে 3 বার। দ্বিতীয় কেসে বিট শুনতেছে হচ্ছে সেকেন্ডে 5 বার। তো এখন এই F1 প্রাইমের ভ্যালু তো আমি পাইছি এখান থেকে। তো এবার খেয়াল করো যে এবার আমি যদি এবার F2টা যদি বের করতে চাই, হ্যাঁ F2টা তাহলে কত হবে আমরা একটু খেয়াল করি। যে এই যে মানে এখন কত হয়েছে, 199, রাইট? 199, আচ্ছা। তো ধরো আমি F2 ভ্যালু তো আমার কাছে দুইটা ছিল, 203 অথবা হচ্ছে 197। আমরা আবারও এজিউম করে নিই যে যদি F2 ভ্যালু 197 হার্টজ হয় তাহলে কাহিনীটা কি হয়। এটা হচ্ছে আমরা একবার মানে এই ম্যাথ গুলো হচ্ছে তোমার ইমাজিনেশন করে করা লাগে আর কি, যে ধরে ধরে করা লাগে, যে এইটা ধরে চেক দিব যে মানে কোশ্চেনের ভাষা ঠিক আছে কিনা, এরকম আর কি ম্যাথ গুলো। তাহলে এখানে লিখবা হচ্ছে ধরি যে F2 ইকুয়াল 197 হার্টজ আমরা ধরলাম। ধরে দেখি তো যে বিট সংখ্যা কয়টা আসে। তাহলে বিট সংখ্যা তাহলে কয়টা আসবে, ধরো এন প্রাইম বললাম, তাহলে কত আসবে, যে 199 থেকে আমি 197টা মাইনাস করলাম, তাহলে বিট সংখ্যা কয়টা আসবে, দুইটা। বিট সংখ্যা দুইটা আসলো। আচ্ছা, আবার হচ্ছে আমরা এবার ধরে নিই যে F2 এর ভ্যালু হচ্ছে, যে ধরি F2 এর ভ্যালু কত ছিল, 203 ছিল, 203 হার্টজ। তো এই 203 হার্টজ যদি ধরি তাহলে আমার এন প্রাইমটা কত আসবে একটু চেক দিই। যে 203 থেকে এবার বাদ যাবে কি, 199 বাদ যাবে, তাহলে কত আসবে, এটা 4 আসবে। তাহলে এই তো আমার হাতে তো দুইটা অপশনই ছিল, যে হয় 203 না হয় 197। তাহলে আমরা 197 ধরে দেখলাম যে সেকেন্ড কেসে বিট সংখ্যা কয়টা আসে, দুইটা। 203 ধরে দেখলাম সেকেন্ড কেসে বিট সংখ্যা কয়টা আসে, চারটা আসে, কিন্তু আমার সেকেন্ড কেসে বিট সংখ্যা কয়টা ছিল, 5টা। আচ্ছা, এবার খেয়াল করো আমার শুরুতে, হ্যাঁ মানে শুরুতে আমার বিট সংখ্যা ছিল হচ্ছে 3টা, সেকেন্ড কেসে কয়টা হয়েছে, 5টা হয়েছে। তার মানে কি হয়েছে, বিট বৃদ্ধি পাইছে, বিট সংখ্যা বৃদ্ধি পাইছে। তাহলে আমরা একটু দেখি তো, যে আমরা যে এখানে দুইটা কেস দিয়ে চিন্তা করবো, এটা ধরো আমার 1 নাম্বার কেস, আর এটা ধরো হচ্ছে আমার 2 নাম্বার কেস। এই দুইটা কেসের মধ্যে কোনটাতে বিট সংখ্যা বৃদ্ধি পাইছে, শুরুতে ছিল 3, তাহলে এটা কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। তার মানে কিন্তু এটাতে বিট সংখ্যা আরো কমে গেছে, বাট এটা কিন্তু 4, তার মানে বিট সংখ্যা বৃদ্ধি হয়েছে। তার মানে আমার এইটা কিন্তু ভুল, এটা ঠিক আছে, মানে মোটামুটি ঠিক আছে বলা যায়। এটা আমার এজাম্পশনের মধ্যে প্রথমটা কিন্তু ভুল, দ্যাট মিনস
এই যে F2 এর ভ্যালু আমরা যে 197 হার্টজ ধরেছিলাম, এটা কিন্তু ভুল। মানে 197 হার্টজ ধরা যাবে না। কারণ 197 হার্টজ আমরা যদি ধরি, তাহলে আমাদের সেকেন্ড কেসে বিট সংখ্যা কি হইতেছে, কমে যাইতেছে। কোশ্চেনের ভাষা অনুযায়ী কি আমার বিট সংখ্যা বাড়ার কথা ছিল। তো আমরা দেখতেছি, আমরা যদি F2 এর ভ্যালু যদি 203 ধরি, তাহলে হচ্ছে বিট সংখ্যা বাড়তেছে। তার মানে আমার F2 এর ভ্যালু 203, এটা ঠিক আছে। 203 এই ভ্যালুটা কিন্তু ঠিক আছে, তার মানে আমার F2 এর গ্রহণযোগ্য ভ্যালু কত, 203। এটা ঠিক আছে। তো 203 ঠিক থাকার পরেও কেন হচ্ছে আমার এখানে 4 আসলো? আমার তো আসার কথা ছিল 5। এটা আসতে হচ্ছে ওই যে আমি F1 এর ভ্যালু তো ইমাজিন করে নিয়েছিলাম কত, 199। এটা আমি ইমাজিন করে নিয়েছিলাম, বাট আসলে 199 কিনা সেটা এখন আমরা বের করবো। তো যদি বের করতে পারো, জাস্ট F2 ভ্যালু বের করতে বলছি, তাহলে আমার আনসার হচ্ছে এতটুকু পর্যন্ত। এটা হচ্ছে আমার আনসার, যে 203। এখন ধরো তুমি যদি হচ্ছে এখানে F1 প্রাইমের ভ্যালুটা যদি বের করতে চাও, সেক্ষেত্রে কাহিনী কি হবে আমরা একটু বের করে থাকি। এই যে এন প্রাইমের অ্যাকচুয়াল ভ্যালুটা কত, এই যে এন প্রাইমের অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু হচ্ছে 5। হ্যাঁ, এন প্রাইমের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 5। এন প্রাইম সমান আমরা কত বলতে পারি, সেটা হচ্ছে আমাদের F2 কত, F2 হচ্ছে 203। 203 থেকে আমরা F1টাকে মাইনাস করে দিই। তাহলে এবার দেখো এখান থেকে হচ্ছে তোমার F1, মানে F1 প্রাইমের অ্যাকচুয়াল ভ্যালুটা চলে আসবে। তাহলে F1 প্রাইমের অ্যাকচুয়াল ভ্যালু কত আসবে, যে 203 মাইনাস হচ্ছে এন প্রাইম কত, 5। তাহলে এটা কত আসবে, 198 হার্টজ। 198 হার্টজ। তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা আর কি, যে F1 প্রাইমের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 198 হার্টজ। বাট আমরা শুরুতে অ্যাজিউম করে নিয়েছিলাম 199 হার্টজ। ওই মানে অ্যাজাম্পশনের মাধ্যমে আমরা F2 এর অ্যাকচুয়াল ভ্যালুটা বাইর করছি। তো এটাই কিন্তু আমার আনসার। হ্যাঁ, তো যদি কোশ্চেনে বলতো যে F1 প্রাইমের অ্যাকচুয়াল ভ্যালুটা কত, সেক্ষেত্রে আমার আনসার আসতো 198। তো এটা যেহেতু কোশ্চেনে বের করতে বলেন, তো এটা আমাদের দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য লিখলাম আর কি এটা। তাহলে আমাদের মেইন আনসার কোনটা, এই যে F2 এর ভ্যালু কত, 203 হার্টজ, এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। কেমন বুঝছি আমি আরেকবার রিভিউ দিই। তো প্রথমে হচ্ছে আমরা চেক দিলাম যে আমার যখন শুধু এই উদ্দীপকটা দেওয়া ছিল, F2 এর ভ্যালু বের করতে বলছিল, তো আমার F2 কত আসছিল, 203 অথবা 197, দুইটা আনসার আসছিল। তো এবার দ্বিতীয় যে ম্যাচ, সেটার মধ্যে আমার আরেকটু ইনফরমেশন দেওয়া আছে, সেটা বলছে F1 এর গায়ে যদি মোম লাগাই দেয়, তাহলে আঘাত করার পরে বিট শোনা যায় সেকেন্ডে 5 বার। তার মানে বিট সংখ্যা কিন্তু বৃদ্ধি পাইছে এখন। আগে শোনা যেত 3 বার, এখন শোনা যায় 5 বার, বিট সংখ্যা বৃদ্ধি পাইছে। এখন আরেকবার খেয়াল করে যে F1 এর গায়ে যদি মোম লাগাই দিই, তাহলে F1 এর ফ্রিকোয়েন্সি কমে যাবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি 200 থেকে তখন কমে যাবে, কত কমে যাবে সেটা জানি না, আমরা ধরে নিলাম 199 হয়ে গেছে। তো 199 ধরছি F1 প্রাইমের ভ্যালু। আর F2 ভ্যালু 197 একবার ধরছি, আবার F2 ভ্যালু 203 একবার ধরছি। 197 ধরে আমরা বিট সংখ্যা পাইলাম হচ্ছে 2, আর 203 ধরে আমরা বিট সংখ্যা পাইলাম হচ্ছে 4। বাট কোশ্চেনের ভাষা অনুযায়ী বিট সংখ্যা কি হওয়া উচিত ছিল, বৃদ্ধি পাওয়া উচিত ছিল। বাট আমি যখন F2 এর ভ্যালু 197 ধরছি, বিট সংখ্যা কিন্তু কমে গেছে, তার মানে F2 এর ভ্যালু 197, এটা ধরা যাবে না, এটা হচ্ছে ভুল আনসার। আবার যখন 203 ধরছি, তখন দেখতে পারি বিট সংখ্যা বৃদ্ধি পাইছে। হ্যাঁ, 3 থেকে 4 হয়েছে, বৃদ্ধি পাইছে। তো বিট সংখ্যা যদি বৃদ্ধি পাইছে, তাহলে আমার এই F2 এর ভ্যালু 203 ঠিক আছে। তার মানে দেখো আমার হাতে কিন্তু F2 দুইটাই অপশন ছিল, হয় 197 হবে, না হয় 203 হবে। তো যেহেতু 197 হইতেছে না, তার মানে অবশ্যই কি হবে, 203 হবে, এভাবে বলা যায়। আচ্ছা, তো এখন আমার বলছে কি কোশ্চেনে বিট সংখ্যা, মানে আমার আনসার কিন্তু এতটুকু পর্যন্ত শেষ। আচ্ছা, এরপর যদি বলতো যে মানে মোম লাগাই দেওয়ার পর তোমার F1 এর নতুন ভ্যালুটা কত হবে, অর্থাৎ F1 প্রাইমটা কত হবে, সেটা যদি বের করতে বলতো, তাহলে হচ্ছে আমরা এই প্রসেস আগাইতাম। যে আমরা তো আমরা মানে F2 ভ্যালু তো আমরা ফাইনাল পেয়ে গেছি 203। আচ্ছা, বিট সংখ্যা কত, 5। তো এবার বিট সংখ্যা যদি 5 বসাই, তাহলে F1 প্রাইমের অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 198। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 198, বাট আমরা কত ধরছি, 199। এটা আমরা ধরতেই পারি, তুমি 197 যে কোনো কিছু ধরতে পারি এই জায়গাতে, ওটা নিয়ে প্যারা নাই। তো আমার F2 ফাইনাল আনসার হচ্ছে 203, আর F1 প্রাইমের ফাইনাল আনসার হচ্ছে 198 হার্টজ। যদিও আমার F1 প্রাইমটা কোশ্চেনে বের করতে বলে নাই। আমাদের মেইন আনসার হচ্ছে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, তো আশা করি এটা বোঝা গেছে। আমরা এবার হচ্ছে নেক্সট প্রবলেম আসি। আচ্ছা, আরেকটা প্রবলেম কি বলছে, দুটি শলাকা এ ও বি একই সময় শব্দায়িত হয়, প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয়। কিন্তু এতে খানিকটা মোম লাগালে বিটের সংখ্যা কমে যায়। বি এর কম্পাঙ্ক 256 হার্টজ হলে এ এর কম্পাঙ্ক বের করো। তো প্রথমে বলছে কি, যে প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয়, তার মানে ধরো এন ইকুয়াল হচ্ছে 5 পার সেকেন্ড, বা প্রতি সেকেন্ডে হচ্ছে 5টা বিট উৎপন্ন হয় এখানে। এতে খানিকটা মোম লাগালে বিটের সংখ্যা হচ্ছে কমে যায়। আচ্ছা, বি এর কম্পাঙ্ক দেওয়া আছে, ধরো এফ অফ বি, এটা দেওয়া আছে হচ্ছে 256 হার্টজ, এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের এফ এর যে ভ্যালু, সেটা তাহলে কত হওয়া পসিবল, যে এটার সাথে একবার 5 যোগ করো আর একবার 5 বিয়োগ করো। তাহলে এফ এর ভ্যালু কত হওয়া পসিবল, হয় 261, না হয় হচ্ছে 251। রাইট? এটার ভ্যালু কত হওয়া উচিত, যে হয় 261, 61 হার্টজ, অর 251 হার্টজ। 251 হার্টজ। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা আমাদের দুইবার এই ভ্যালুগুলো নিয়ে চেক দেওয়া লাগবে। আচ্ছা, তো আমরা প্রথমে ধরে নেই, যে আমরা প্রথমে অ্যাজিউম করে নিই যে এখানে এফ এর যে ভ্যালু, সেটা হচ্ছে কথার কথা আমরা ধরে নিলাম 251 হার্টজ। আমরা ধরে নিলাম এখানে, একবার এটা ধরে করব, আরেকবার হচ্ছে আমরা 261 ধরে করবো। অ্যাজিউম যে এফ এ ইকুয়াল 261 হার্টজ। আচ্ছা,
এবার কি বলছে যে এতে খানিকটা মোম লাগালে বিটের সংখ্যা কমে যায়। বিটের সংখ্যা হচ্ছে কমে যায়। আচ্ছা, তো এবার আমি এতে যখন মোম লাগাইছি, এই যে এটা এটা চিন্তা করে, এতে যখন মোম লাগাইছি, তখন এই এফ এর ভ্যালু কিন্তু 251 নাই, 251 থেকে কমে গেছে। হ্যাঁ, 251 থেকে কমে গেছে, 251 হার্টজ থেকে কমে গেছে। আবার হচ্ছে আমি আমার অ্যাজাম্পশন, এই যে 261 জন্য যখন অ্যাজাম্পশন, তখন এই অ্যাপের উপর যদি আমি মোম লাগাই, তাহলে এটার ফ্রিকোয়েন্সি কি হবে? 261 থেকে কমে যাবে, 261 থেকে কমে যাবে। আচ্ছা, তো এবার তুমি চিন্তা করো যে কি বলছে যে বিটের সংখ্যা কমে যায়। আচ্ছা, খানিকটা মোম লাগাইলে বিটের সংখ্যাই কমে যায়, বিটের সংখ্যা কমে যায়। তো আগে ছিল আমার এনটা কত ছিল? 5 ছিল। এবার এন প্রাইমের ভ্যালুটা তাহলে কত আসবে? অবশ্যই 5 থেকে কমে যাবে, অবশ্যই 5 থেকে কমে যাবে। তাহলে এবার তুমি একটু চিন্তা করো তো, যে এখানে মানে আমার এফ বি এর ভ্যালু কিন্তু ফিক্সড 256, এটার আমি আর ভ্যালু চেঞ্জ করতে পারবো না। ভ্যালু চেঞ্জ করতে পারবো হচ্ছে এফ এর ভ্যালুটা। আচ্ছা, তো এবার তুমি চিন্তা করো যে আমার কেস যখন এই যে এইটা, যে তখন যখন আমি 251 ধরে নিয়েছিলাম, তখন তুমি চিন্তা করো যে 251 থেকে একটু কম হবে। কমাইলে কত হয়? ধরো 250-এর কথাই বলো, 250 ধরলাম। 250 যদি ধরি আমি এখানে, 250 আমি অ্যাজিউম করে নিলাম, 250, 250 যদি আমি অ্যাজিউম করে নিই, তাহলে আমার বিট সংখ্যাটা দিলে কত দাঁড়াচ্ছে? বিট সংখ্যা এফ বি কত? 256, আর এটা কত? আমি 250 ধরলাম, তাহলে বিট সংখ্যা দাঁড়াচ্ছে কত? 6। আচ্ছা, এবার আমি অ্যাজাম্পশন, দ্বিতীয় অ্যাজাম্পশনটার মধ্যে আসি, যে ধরো ধরো 261 থেকে কমে কত হয়েছে? 260 হয়েছে। আমি ধরে নিলাম 260 হয়েছে, 260 হয়েছে। আচ্ছা, হইলো। 260 যদি হয়, তাহলে আমার এন প্রাইমটা কত দাঁড়াচ্ছে? 260 মাইনাস এই এফ বিটা কত? 256, 256 কিন্তু ফিক্স, এটা চেঞ্জ হতে পারবে, তাহলে কত আসে? 4 আসে। হ্যাঁ, এগুলো কিন্তু আমার অ্যাজাম্পশনের ভ্যালু। তাহলে আবার কোশ্চেনের ভাষাটা কি আসবে? কি বলছে? খানিকটা মোম লাগাইলে বিটের সংখ্যা কমে যায়। সেকেন্ড কেসে বিটের সংখ্যা কমে যায়। তো বিটের সংখ্যা আগে কত ছিল? 5, এখন কত থেকে? 5 থেকে কমে যাবে। তাহলে কোন কেসটার মধ্যে 5 থেকে কমে গেছে আমরা একটু দেখি তো। এটার মধ্যে কি 5 থেকে বাইরে গেছে? তার মানে এটা কিন্তু হবে না। তাহলে এটার মধ্যে কিন্তু 5 থেকে কমে গেছে। তো 5 থেকে যে কমে গেছে, এটা আমরা এফ এফ এর কোন ভ্যালুটা নিয়ে পাইছি? এফ এর কোন ভ্যালু নিয়ে পাইছি? 261 ভ্যালু, এইটা নিয়ে পাইছি না? তাহলে আমার এখানে এফ এর যে অ্যাকচুয়াল ভ্যালু হবে, তাহলে সুতরাং আমার ফাইনাল আনসার এফ এ ইকুয়াল কত আসবে? 261 হার্টজ। 261 হার্টজ, তো এটা হচ্ছে আমার এখানে ফাইনাল আনসারটা। 251 হার্টজ। হ্যাঁ, এটা কেন নেই নাই? কারণ আমি যদি এটা নেই, তাহলে দেখো আমার বিট সংখ্যা কিন্তু কি হইতেছে? বিট সংখ্যা কিন্তু এখানে আমার উল্টা বেড়ে যাচ্ছে, বাট কোশ্চেনের ভাষা অনুযায়ী বিট সংখ্যা কমার কথা। তাহলে আমার 251 নিলে কিন্তু আমার ম্যাথের যে ভাষা, সেটা স্যাটিসফাই করতেছে না। আমি যদি 261 নিই, সেক্ষেত্রে কিন্তু আমার বিট সংখ্যা কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু আমার কোশ্চেনের ভাষাটা স্যাটিসফাই করতেছে আর কি। তো এটার আনসার হবে এখানে এফ ইকুয়াল 261 হার্টজ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আমরা হচ্ছে এর পরের প্রবলেম আসি। তারপর কি বলছে? যে দুটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 1 মিটার এবং 1.01 মিটার। তরঙ্গ দুটি একটি গ্যাসে 6 সেকেন্ডে 20টা বিট উৎপন্ন করে শব্দের ব্যাক করবে। এটা একদম সিম্পল প্রবলেম, আমি জাস্ট প্রথম লাইনটা দেখাই দিচ্ছি। তো দেখো, এখানে ধরো ল্যামডা 1 দেওয়া আছে এন্ড হচ্ছে ল্যামডা 2 দেওয়া আছে। তারপর কি বলছে? তরঙ্গ দুটি একটি গ্যাসে 6 সেকেন্ডে 20টা বিট উৎপন্ন করি। তাহলে আমার এখানে বিট সংখ্যাটা তাহলে কত? 6 সেকেন্ডে 20টা বিট, তাহলে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা কত? 20/3, 20/3 প্রতি সেকেন্ডে। আর প্রতি সেকেন্ডে বিট সংখ্যার ফর্মুলাই আমার কি ছিল? এন। এন ইকুয়াল, ধরো এখানে F1 মাইনাস F2 লিখলাম, F2 লিখলাম এখানে। প্রতি সেকেন্ডে বিট সংখ্যার ফর্মুলা কিন্তু ছিল এটা। তো এখন এই এন এর ভ্যালু তো আমি জানি যে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা কত? 20/3। আর F1 মানে কত? F1 মানে হচ্ছে বি ডিভাইডেড হচ্ছে ল্যামডা 1, মাইনাস F2 মানে হচ্ছে বি ডিভাইডেড হচ্ছে ল্যামডা 2। যেহেতু আমি যে দুইটাকে হচ্ছে একটা গ্যাসের মধ্যে কম্পিত করছি, তো আমার ভ্যালোসিটিটা কিন্তু এখানে সেম থাকবে। তো এখান থেকে হচ্ছে পরে বিটা ক্যালকুলেট করে নিচ্ছি। ল্যামডা 1 ল্যামডা 2 এর ভ্যালু তো আছে, এগুলো বসাই দিলে আনসারটা চলে আসবে। আচ্ছা, এরপরে আসি। এরপরে কি বলছে? যে দুটি শব্দ উৎসের ক্রিয়ায় প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয়, পরপর একটি সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার মধ্যে সময় ব্যবধান কত হবে? তো এটা কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু দেখে আসছিলাম, এবং এই চ্যাপ্টার শুরুতে কিন্তু রিভিউটা দিয়েছিলাম, যে একটা মানে দুইটা তীব্র শব্দ শোনার মধ্যবর্তী সময় ব্যবধান কত ছিল? 1/F1 - F2, অথবা দুইটা নিঃশব্দ শোনার মধ্যবর্তী সময় ব্যবধান কত ছিল? 1/F1 - F2। আর একটা উচ্চ শব্দ আর একটা নিঃশব্দ শোনার মধ্যবর্তী টাইম ইন্টারভাল কত ছিল? 1/2 × F1 - F2। তাহলে এটার আনসারটা কি আসবে? 1/2 × F1 মাইনাস হচ্ছে F2, এটা। অথবা তুমি চাইলে সরাসরি এভাবে লিখতে পারো যে 1/2 n। তো এখানে যেহেতু আমার n এর ভ্যালু দিয়ে দিচ্ছি যে প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয়, তাহলে আমার আনসার কত আসবে? 1/2 × 5 মানে হচ্ছে 10, তার মানে আসবে হচ্ছে 0.1। হ্যাঁ, যে সময় ব্যবধান কত হবে? 0.1 সেকেন্ড, এটা আর কি answer। এগুলো হচ্ছে এমসিকিউ টাইপের প্রবলেম। আচ্ছা, এরপরে আসি। এরপর আমরা হচ্ছে সিকিউতে চলে আসলাম। দেখো সিকিউতে বলছে কি?
যে একটি গিটারের তিনটা সদৃশ এবং সমদৈর্ঘ্যের তার এ বি সি কে যথাক্রমে 100 নিউটন, 200 নিউটন ও 250 নিউটন মানের বল দ্বারা টানা আছে। এ তারটি 50 হার্টজ কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে। রিপন অবাক হয়ে লক্ষ্য করলো। আচ্ছা, ভালো করে কিছু কথা বলা আছে। আচ্ছা, তাহলে বি, এ নাম্বার আনসারে আসে। এটাকে বলছে বি তারের কম্পাঙ্ক নির্ণয় করতে। তাহলে দেখো এখানে তোমার যে টেনশন, হ্যাঁ, এ তারের টেনশনটা আমি জানি, সেটা কত? 100 নিউটন। আবার হচ্ছে বি তারের টেনশনটাও কিন্তু জানি, টেনশন ফোর্সটা কত? 200 নিউটন। 200 নিউটন। এ তারের ফ্রিকোয়েন্সিটা আমি জানি, এ তারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। আর বের করা লাগবে কি বি তারের ফ্রিকোয়েন্সি। বি তারের ফ্রিকোয়েন্সি ধরো এফ বি, এটা কত বের করা লাগবে। তো এটার জন্য তো আমরা সরাসরি ফর্মুলা জানি, সেটা কি ছিল? যে এফ প্রপোর্শনাল হচ্ছে রুট ওভার টি। তো এখান থেকে লিখবা কি, যে এফ এ ডিভাইড হচ্ছে এফ বি ইকুয়াল রুট ওভার টি এ ডিভাইড হচ্ছে টি বি। সেখানে সবকিছুর ভ্যালু বসাই দিলে এখান থেকে সরাসরি এফ বির ভ্যালুটা চলে আসবে। হ্যাঁ, এফ বির ভ্যালু চলে আসবে। বি নাম্বারটার মধ্যে আসে। তো বি নাম্বার বলছে রিপনের পর্যবেক্ষণের যৌক্তিকতা। সে কি পর্যবেক্ষণ করছিল? যে অবাক হয়ে লক্ষ্য করলো বি এবং সি একত্রে কম্পিত করলে বিট শোনা যাচ্ছে, কিন্তু এ ও সি দ্বাকে একত্রে কম্পিত করলে বিট শোনা যাচ্ছে না। আচ্ছা, বি ও সি কে একত্রে কম্পিত করলে বিট শোনা যাচ্ছে, কিন্তু এ ও সি কে একত্রে কম্পিত করলে বিট শোনা যাচ্ছে না। তো তার আগে হচ্ছে দেখো বিট বের করার জন্য কি আমার ফ্রিকোয়েন্সি গুলো বের করা লাগবে। তাহলে আমি এ এর ফ্রিকোয়েন্সি জানি 50, বি এর ফ্রিকোয়েন্সি তো আমি 1 নাম্বার কোশ্চেনে বের করছি, এবার হচ্ছে আমার সি এর ফ্রিকোয়েন্সিটা বের করা লাগবে। তাহলে দেখো সি এর ফ্রিকোয়েন্সি আমি সেম প্রসেসে বের করবো। যে ধরো এফ এ ডিভাইড হচ্ছে এফ সি ইকুয়াল রুট ওভার টি এ ডিভাইড হচ্ছে টি সি, টি এ ডিভাইড হচ্ছে টি সি। কারণ এই যে টি এ টি বি টি সি সবকিছু কিন্তু আমি জানি, এই যে টি সির ভ্যালু কিন্তু দিয়ে দিচ্ছি কত? 250 নিউটন। 250 নিউটন। তো এখান থেকে ক্যালকুলেশন করে হচ্ছে তুমি সবকিছু ভ্যালু আমি জানি, এফ এ 50, টি এ হচ্ছে 100, তারপর হচ্ছে টি সি হচ্ছে 250। তাহলে সবকিছুর ভ্যালু ক্যালকুলেট করলে আমি এখান থেকে এফ সির ভ্যালু কিন্তু পেয়ে যাবো, এফ সির ভ্যালু ইজিলি চলে আসবে। আর দেখো, আচ্ছা আসলো। এখন বলছে যৌক্তিকতা যাচাই করতে আছে। যৌক্তিকতাটা কি ছিল? যে বি এবং সি একত্রে কম্পিত করলে বিট শোনা যাচ্ছে। আচ্ছা, বি এবং সি কে যদি আমি একত্রে কম্পিত করি, আচ্ছা এখন তো ভ্যালু গুলা তো জানা লাগবে। আচ্ছা ওয়েট, আমি 1 মিনিট টাইম নিচ্ছি, আমি একটু ভ্যালু গুলো একটু বের করে নিচ্ছি, এফ বি আর হচ্ছে এফ সি এর ভ্যালুটা কত। কারণ সিদ্ধান্ত দেওয়ার জন্য আমার অবশ্যই ভ্যালু গুলো কিন্তু লাগবে এখানে। আচ্ছা ওয়েট একটু, ক্যালকুলেট ক্যালকুলেটর। এখান থেকে আমাদের এফ, যে বি, সেটার ভ্যালু আসবে হচ্ছে 70.71 মতো। তাহলে এফ ভি তোমরা আরেকবার চেক করবা ভ্যালু গুলা, যে 70.71। Hz। আর হচ্ছে আমার এফ সির ভ্যালু আসতেছে হচ্ছে 79.05। আচ্ছা, 79.05, 79.05 এত হার্জ। আচ্ছা, আর এফ এ সেটা তো আমার কোশ্চেনে মেনশন করা আছে, সেটা হচ্ছে 50 হার্জ। ওকে। তো এবার খেয়াল করো, এবার আমি বি আর সি কে যদি একত্রে কম্পিত করি, হ্যাঁ, এই যে বি আর সি এই দুইটাকে যদি একত্রে কম্পিত করি, সেক্ষেত্রে ধরো বিট পাইলাম হচ্ছে আমি এন বি সি। সেটা তাহলে কত আসবে? যে বি কত আর সি কত? হ্যাঁ, বি আর সি এর মধ্যে কিন্তু সি এর ভ্যালুটা বেশি, তাহলে এটার রেজাল্ট আসবে হচ্ছে 79.05 মাইনাস হচ্ছে 70.71, 70.71 এত পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কয়টা বিট শুনতেছি। তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে তোমার 8.34, 8.34 তো পার সেকেন্ড। আচ্ছা, এবার হচ্ছে বলছে এ আর সি। এ আর সি কে একত্রে যদি কম্পিত করি, তাহলে এখানে আমার বিট কয়টা আসে? এ সি চিন্তা করলাম। তাহলে সি এর ভ্যালুটা বড়, 79.05 মাইনাস এটা হচ্ছে কত? 50 এত পার সেকেন্ড। তাহলে এটা কত আসবে? যে 29.05, 05 পার সেকেন্ড। আচ্ছা, এখন আমাকে বলছে যে এ আর সি কে যদি আমি একত্রে কম্পিত করি, তাহলে বিট শোনা যাচ্ছে না। আর বি আর সি কে যদি একত্রে কম্পিত করি, সেক্ষেত্রে হচ্ছে আমার বিট শোনা যাচ্ছে। এখন খেয়াল করো, এই যে বিট শোনার জন্য আমাদের একটা জিনিস একটু মাথায় রাখা লাগবে। যেমন মানুষের যে কান আছে, ধরো এই যে কান, এটা চিন্তা করা হচ্ছে কান, কানের একটা কিন্তু সীমা আছে, যে সে কত সেকেন্ডের ব্যবধানে হচ্ছে শব্দকে পার্থক্য করতে পারে। সেটা আমরা কত জানি? 1/10 সেকেন্ড। 1/10 সেকেন্ড, অর্থাৎ এটার মানে হচ্ছে মানুষের কান 1 সেকেন্ডে 10টা বিট শুনতে পারে। যে মানুষের যে কি বলে শব্দেন্দ্রিয়, যেটা সীমাটা কত? 1/10 সেকেন্ড। তার মানে হচ্ছে মানুষের কান 1 সেকেন্ডে
মানে ম্যাক্সিমাম 10টা বিট শুনতে পারে। মানে এক সেকেন্ডে সে মানুষের কান হচ্ছে 10টা বিটকে শনাক্ত করতে পারে। এক সেকেন্ডে ম্যাক্সিমাম 10টা বিটকে সে হচ্ছে শনাক্ত করতে পারে। এখন 10টার ধরো এক সেকেন্ডে যদি 10টার বেশি বিট উৎপন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষের কান ওই বিটগুলোকে শনাক্ত করতে পারবে না। তাহলে আমরা দেখি তো এই যে বি আর সি এর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে বিট তৈরি হইতেছে কয়টা? মোটামুটি বলা যায় 8টার মতো। হ্যাঁ, এক সেকেন্ডে মোটামুটি 8টার মতো বিট তৈরি হইতেছে বিসি কে যখন আমি একসাথে কম্পিত করতেছি। আর এসি কে যখন আমি একসাথে কম্পিত করতেছি, তখন আমার মোটামুটি বলা যায় এক সেকেন্ডে 29টা বিট তৈরি হইতেছে। কিন্তু মানুষের সীমাটা কত, কানের সীমা কত? যে মানুষের কানের সীমা হচ্ছে সে এক সেকেন্ডে ম্যাক্সিমাম 10টা বিট শুনতে পাবে। তার মানে এ আর সি তে তো এক সেকেন্ডে 29টা বিট তৈরি হচ্ছে, এই জন্য কিন্তু সে এ আর সি টা শুনতে পাচ্ছে না। সে শুনতে পাচ্ছে হচ্ছে যে এক সেকেন্ডে যে 8টা বিট তৈরি হইতেছে বি আর সি কে একত্রে কম্পিত করলে, এটা শুনতে পাচ্ছে। তাহলে হচ্ছে রিপনের পর্যবেক্ষণটা যৌক্তিক কিনা? আসলে অবশ্যই কিন্তু যৌক্তিক। কারণ আমাদের হিসাব অনুযায়ী কি, যে বিআরসি কে একত্রে কম্পিত করলে সে বিট শুনতে পাবে, আর এআরসি কে একত্রে কম্পিত করলে সে বিট শুনতে পাবে না। কেন শুনতে পাবে না? কারণ ওই যে মানুষের কানের যে লিমিটটা আছে সেটা কত, এক সেকেন্ডে ম্যাক্সিমাম সে 10টা বিট শুনতে পারে। তো এই কথাগুলো আর কি একটু বাংলা ভাষায় লিখে দিবে, যে মানুষের আহ কি বলে শ্রাব্যতার মানে সর্বোচ্চ সীমাটা হচ্ছে সে এক সেকেন্ডে ম্যাক্সিমাম 10টা বিট শুনতে পাবে। আর এআরসি এর ক্ষেত্রে যেটা এক সেকেন্ডে 29টা তৈরি হচ্ছে, তো এই জন্য এআরসি কে একত্রে কম্পিত করলে এখানে বিট শুনতে পাচ্ছে না। সুতরাং রিপনের পর্যবেক্ষণটা আসলে যৌক্তিক। আশা করি বোঝা গেছে, এটা বেশ মজার প্রবলেম ছিল। আচ্ছা, তো এটা হলো, আমরা হচ্ছে এরপরে আসি। আচ্ছা, এরপরে আসি। এরপর কি বলছে, পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী লিয়ানা দুটি সুর শলাকাকে নিয়ে দেখলো যে একটির গায়ে 312 হার্টজ লেখা আছে। সেই শলাকা দুটি একত্রে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে 6টা বিট শুনতে পেল। আচ্ছা, দুটি সুর শলাকাকে একটার গায়ে এত লেখা আছে। আচ্ছা, সে শলাকা দুটিকে একত্রে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে 6টা বিট শুনতে পেল। আচ্ছা, এবার সে অজানা সুর শলাকার গায়ে তার পেঁচিয়ে একইভাবে শব্দায়িত করে, যে আমি কিন্তু বলছিলাম যে তার পেঁচাই অথবা মোম লাগায় আমি কিন্তু সুর শলাকার বাহুর ভর বৃদ্ধি করতে পারি, যার কারণে ফ্রিকোয়েন্সি কিন্তু কমে যায়। শব্দায়িত করে প্রতি সেকেন্ডে একই সংখ্যক বিট শুনতে পেল। আচ্ছা, সেকেন্ড কেসেও সে একই সংখ্যক বিটই কিন্তু শুনতে পাইছে। এখানে জানা সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের বেগ হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই কোশ্চেনটা বেশ ইউনিক একটা কোশ্চেন, 2017 সালে আসছে। তো এক নম্বর কোশ্চেনটা খেয়াল করি, কি বলছে, কতটা পূর্ণ কম্পন সম্পন্ন করে জানা সুরশলা কম্পাঙ্কের সুরশলাকা সৃষ্ট হবে 130 মিটার দূরত্ব অতিক্রম করবে? এটা আশা করি পারবাই, এটা বাড়িয়ে দিয়ে দিলাম। এটা একদম সহজ একটা প্রবলেম। ধরো আমি প্রথম লাইনটা একটু দেখাই দিচ্ছি, বাট হিন্টসটা দিয়ে দিচ্ছি কি কাজ করবা। প্রথমে হচ্ছে দেখো, এখানে তোমার ভ্যালোসিটি দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, শব্দের ভ্যালোসিটি দেওয়া আছে, শব্দের ফ্রিকোয়েন্সি একটা দেওয়া আছে। তাহলে এই ভ্যালোসিটি আর ফ্রিকোয়েন্সি থেকে তুমি প্রথমে ল্যামডার ভ্যালুটা জ্ঞান করবে। ল্যামডার ভ্যালু, আচ্ছা, তো ল্যামডার ভ্যালু মানে কি, যে একটা একটা পূর্ণ কম্পন মানে সম্পন্ন করতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ধরো কথার কথা, ল্যামডার ভ্যালু ধরো 5 মিটার আসছে। 5 মিটার মানে কি, সে 5 মিটারে মানে 5 মিটার দূরত্ব অতিক্রম করে হচ্ছে একটা পূর্ণ কম্পনের জন্য। তাহলে 130 মিটার দূরত্ব অতিক্রম করবে কয়টা পূর্ণ কম্পনের জন্য? এটা আশা করি ঐকিক নিয়মে একদম ইজি পারা যাবে, এটা আশা করি। এটা বাড়ি কাজ করবো। 2 নম্বরে আসে। তো বলছে লিয়ানা ভর বাড়ানোর পূর্বে ও পরে নির্ণীত অজানা কম্পাসের মধ্যে কোনো পার্থক্য পেয়েছিল কিনা। আচ্ছা, কোশ্চেনের ভাষায় পরে আসি, আগে হচ্ছে আমরা এতক্ষণ বিট সংক্রান্ত যে বেসিক গুলো শিখে আসছি, যে F1 আর F2 রিলেটেড যে দুইটা ম্যাথ করে আসছি শুরুতে, এই যে এইটা আর হচ্ছে এইটা। তো এই কনসেপ্ট দিয়ে আমরা একটু এই ম্যাথটাকে একটু সাজাই, যে জিনিসটা আসলে কি। দেখো, প্রথমে বলছে যে তার কাছে দুইটা সুরশলাকা আছে। তো ধরো দুইটা সুরশলাকা আমি এখানে ড্র করলাম, হচ্ছে বি নাম্বার সলিউশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। ধরো এই হচ্ছে একটা সুরশলাকা, এই হচ্ছে আমার আরেকটা সুরশলাকা। এটা আমি ধরলাম 1 নাম্বার, এটা ধরলাম হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার সুরশলাকা তো বলছে একটার গায়ে হচ্ছে 312 হার্টজ লেখা আছে। ধরো 1 নাম্বারটার গায়ে হচ্ছে 312 হার্টজ লেখা আছে। তার মানে আমি ধরে নিলাম আমার F1 এর ভ্যালু এটা হচ্ছে 312 হার্টজ, এটা লেখা আছে। এখন বলছে সে শলাকা দুটিকে একত্রে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে 6টা বিট শুনতে পেল। তার মানে ধরো N1 ইকুয়াল হচ্ছে 6, 6 পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে সে 6টা বিট শুনতে পাইছে। এবার সে অজানা সুর শলাকার গায়ে তার পেঁচালি, তার মানে অজানা কোনটাই, যে 2 নাম্বারটা, ধরো 2 নাম্বারটার গায়ে হচ্ছে আমি তার পেঁচালি। এই যে এরকম ধরো তার পেঁচালি। তো তার পেঁচালি কি, তার যে ফ্রিকোয়েন্সিটা, তার শুরুতে ফ্রিকোয়েন্সি ধরো F2 ছিল, F2 ছিল, F2। তো এখন যখন আমি তার পেঁচাই ফেলছি, তার পেঁচানোর পরবর্তীতে মানে একটা সুরশলাকার মধ্যে যদি তার পেঁচাই, তাহলে কি তার যে ফ্রিকোয়েন্সি সেটা কি কমে যায়? অবশ্যই। তাহলে ধরো F2 প্রাইম হয়ে গেছে তার পেঁচানোর পরে, হচ্ছে পরে তার পেঁচানোর পরে, তার পেঁচানোর পরে এটা F2 প্রাইম হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমার যে F2 প্রাইমের যে ভ্যালু, এটা অবশ্যই F2 থেকে ছোট হবে। কারণ আমরা যদি সুরশলাকার বাহুর ভর যদি বৃদ্ধি করি, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সিটা কমে যায়। আচ্ছা, বলছে কি, যে এবার সে অজানা সুরশলাকার গায়ে তার পিচি একইভাবে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে একই সংখ্যক বিট শুনতে পেল। কারণ এবারও কিন্তু তার বিট সংখ্যাটা কিন্তু সেমই আছে, অর্থাৎ N1 ইকুয়াল N2 ইকুয়াল 6 পার সেকেন্ড, বিট সংখ্যাটা কিন্তু সেমই আছে। F1 এর ভ্যালু কিন্তু আমি চেঞ্জ করতে পারি না, F1 কিন্তু F1 এর মতোই আছে। তো এখন আমাকে বের করতে বলছে যে ভর বাড়ানোর পূর্বে এবং পরে
নির্ণীত অজানা কম্পাঙ্কের মধ্যে কোনো পার্থক্য পেয়েছিল কিনা। দ্যাট মিনস এই F2 আর F2 প্রাইম এদের মধ্যে কোনো পার্থক্য পেয়েছিল কিনা। এদের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে, কারণ আমরা কিন্তু দেখতেছি একটা বড় ছোট আছে, অবশ্যই পার্থক্য আছে। পার্থক্যটা কত সেটা হচ্ছে আমরা এখন বের করা লাগবে। আশা করি কোশ্চেনের ভাষাটা বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমি বের করবো কি, এই যে F2 আর F2 প্রাইম তাদের ডিফারেন্সটা কত সেটা হচ্ছে আমার এখন বের করা লাগবে। ওকে, তো প্রথমে আসো যে এই F1 এর ভ্যালু কত, 312 হার্টজ, রাইট। F1 এর ভ্যালু হচ্ছে 312 হার্টজ। আমরা লিখলাম F1 এর ভ্যালু হচ্ছে কত, 312 হার্টজ। আর N1টা কত দেওয়া আছে, 6 পার সেকেন্ড, 6 পার সেকেন্ড। তাহলে চিন্তা করো তো, এই যে এখান থেকে ভর বাড়ানোর পূর্বে, এগুলো হচ্ছে পূর্বের কন্ডিশন, পূর্বের পরে কিন্তু এই যে F1 আর N1 কিন্তু সেমই থাকতেছে আসলে। এই যে F1 আর N1 সবকিছু কিন্তু ভর বাড়ানোর পূর্বে পরে সেমই থাকছে, জাস্ট চেঞ্জ হইতেছে কোনটা, ওই যে অজানা যে কম্পাঙ্কটা আছে ওটার মধ্যে হচ্ছে চেঞ্জটা হইতেছে। আচ্ছা, তো এবার চিন্তা করো তাহলে আমার F2 এর ভ্যালুটা কত হওয়া উচিত। F2 এর ভ্যালু 312 থেকে হয় 6 পরিমাণ বেশি হবে, অথবা 312 থেকে 6 পরিমাণ কম হবে। তাহলে কত কত হাতে অপশন আছে, যে 318 হার্টজ অথবা 306 হার্টজ, রাইট। 318 হার্টজ অথবা 306 হার্টজ, এই দুইটা অপশনই কিন্তু আমার হাতে দাঁড়িয়েছে, যে একবার 6 যোগ করবো আর একবার 6 বিয়োগ করবো। 318 অথবা 306। তো এখন আমার শিওর হওয়া লাগবে যে আসলে কোন ভ্যালুটা সত্য, 318 সত্য নাকি 306 সত্য। ওকে, তো আমি কিন্তু এখনো জানি না যে কোন মানে এই দুইটা ভ্যালুর মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাহলে আমরা আগের মতো কি কাজ করবো, যে দুইটা কেস চিন্তা করবো। 318-র জন্য একটা কেস, 306-এর জন্য একটা কেস। ওকে, তো আমরা অ্যাজিউম করে নিই, ধরি যে F2 ইকুয়াল 318 হার্টজ। আচ্ছা, প্রথমে ধরো 306 আমরা দিলাম, 306 হার্টজ, হ্যাঁ। আমরা অ্যাজিউম করে নিলাম যে F2 এর ভ্যালু হচ্ছে 306 হার্টজ। তাহলে আমার F2 প্রাইমের ভ্যালুটা, F2 প্রাইমের ভ্যালু কত হওয়া উচিত, কত হওয়া উচিত, অবশ্যই 306 থেকে কম হবে। এই যে ধরো, যেটা এখানে দেখা যাচ্ছে, অবশ্যই 306 থেকে কিন্তু কম হবে। ধরো কথার কথা 304, 5, 3 যা কেউ কিছু ধরতে পারো, ধরো আমি 5 ধরলাম, 5 ধরলাম F2 প্রাইম। আচ্ছা, ধরলাম এখন। আর F1 কি, তার তো নিজের মতোই তো আছে। F1 এর ভ্যালু তো চেঞ্জ হওয়া পসিবল না, 312 হার্টজ, এই যে নিজের মতোই কিন্তু আছে F1। তাহলে এবার তুমি চিন্তা করো তো, এইখান থেকে ভর বাড়ানোর পরে, এটা কিন্তু পরের কন্ডিশন, হ্যাঁ। F2 প্রাইম যখন চলে আসবে, এগুলো হচ্ছে ভর বাড়ানোর পরের কন্ডিশন, এগুলো হচ্ছে কি পরে, ভর বাড়ানোর পরের কন্ডিশন। তাহলে আমার এই N2 এর ভ্যালুটা তাহলে কত আসতেছে একটু খেয়াল করো তো। 312 থেকে 305-কে মাইনাস করো, তাহলে কত আসে, 7 আসে কিনা, 7 হার্টজ, রাইট। হার্টজ মতো পার সেকেন্ড, 7 পার সেকেন্ড। এখন তুমি 305-এর জায়গায় ধরো 304 নিলাম, তাহলে কত আসতো, 8 আসতো। 303 নিলাম, তাহলে কত আসতো, 9 আসতো। তারপর হচ্ছে ধরো 302 নিলাম, তাহলে কত আসতো, 10 আসতো। তাহলে তুমি চিন্তা করো তো, যে F2 প্রাইমের ভ্যালু কিন্তু 306 থেকে বাড়ার কিন্তু কোনো সুযোগ নাই, অবশ্যই কমবে। হ্যাঁ, যখন কমতেছে তখন আমার বিট সংখ্যা কি 6 থেকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে না। তুমি একটু ভ্যালু বসায় দেখো। ধরো তুমি মানে F2 প্রাইম ধরো তুমি 300-ই ধরলা। তো 300 যদি ধরো, তাহলে দেখো F1, মানে F1 তো স্থির থাকবে 312 হার্টজ, তখন দেখো N2 ভ্যালু কিন্তু 6 থেকে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। জীবনে কিন্তু 6-এর ইকুয়াল হওয়া কিন্তু পসিবল হচ্ছে না, যখন আমি F2টা 306 হার্টজ ধরতেছি। এই যে দেখো, কোশ্চেনে ভাষা অনুযায়ী আমার N2 ভ্যালু কিন্তু অবশ্যই 6 হওয়া লাগবে, বাট আমার N2 ভ্যালু কিন্তু 6 থেকে বেশি হয়ে যাইতেছে। তুমি এখানে 305, 4, 3, তারপর 302, 301, 300 এরকম যে কোনো ভ্যালু ধরে চেক করে দেখতে পাবো, N2 ভ্যালু অবশ্যই 6 থেকে বেশি আসবে। তো এক্সামের জন্য আমার এতগুলো ভ্যালু ধরার দরকার নাই, আমি যে কোনো একটা ভ্যালু ধরবো। 303 ধরবো, না হয় 304, 5, যে কোনো একটা ভ্যালু ধরবো। আমি N2 ভ্যালুটা চেক করবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা 318 আসতে একটু ক্যালকুলেশন করে দেখি তো। অ্যাজিউম করে নেই যে F2 এর ভ্যালু যদি 318 হার্টজ হয়, তাহলে কাহিনীটা কি হয়। ধরো 318 হার্টজ, তাই আমার F2 প্রাইমের ভ্যালুটা কত হবে। F2 প্রাইমের ভ্যালু 317 হার্টজ, মানে অবশ্যই 318 থেকে তো কমই হবে, 317 হার্টজ ধরলাম। আচ্ছা, তাহলে এবার দেখো তো N2 ভ্যালুটা কত আসে। N2 ভ্যালু কত আসে, 1 আসে, রাইট, 1-ই তো আসে। আচ্ছা, তুমি চিন্তা করো তো, যে 317 আস্তে আস্তে তুমি কমাইতে থাকো, 316, 15, তারপর হচ্ছে 14, 13, এভাবে কমাইতে কমাইতে একবার একটু চিন্তা করো তো। আচ্ছা, প্রথমে এটা চিন্তা করো, যে আমি F2 ভ্যালু যখন 306 যখন ধরছিলাম, তখন কিন্তু জীবনেও কিন্তু N2 ভ্যালু 6 আসা পসিবল না, জীবনেও পসিবল। বাট আমি যখন F2 ভ্যালু যখন 318 ধরতেছি, তখন কিন্তু কোনো না কোনো একটা সময় কিন্তু আমার N2 ভ্যালু কিন্তু 6 আসা পসিবল। কেমনে তুমি চিন্তা করো, এই যে তুমি F2 প্রাইমের ভ্যালু আস্তে আস্তে কমাইতে থাকো। F2, আচ্ছা এই সরি, মনে একটু ভুল করছি, একটু ভুল করছি। N2 তো আমার 1 আসতেছে, N2 তো 1 আসবে না। N2 আসবে হচ্ছে কত, ওই যে একটা তো হচ্ছে 312, একটা হচ্ছে 317, তাহলে 5 পার সেকেন্ড, সরি সরি, 5 পার সেকেন্ড। N2 ভ্যালু হচ্ছে মানে F2 ইকুয়াল 318-এর জন্য আসবে হচ্ছে 5 পার সেকেন্ড। আচ্ছা, তো এবার দেখো,
তো এবার দেখো তাহলে আমার কোশ্চেনের ভাষণে যে কত আসা উচিত, 6 আসা উচিত উচিত ছিল। আচ্ছা, তো এখন আমি যখন 317 যখন নিছি তখন আসছে কত, 5 আসছে। আচ্ছা, 316 যখন নিতাম তখন কত আসতো, 4 আসতো। আচ্ছা, 315 যখন নিতাম তখন কত আসতো, এই না আর কি উল্টা পাল্টা বলতেছি, Wait, আমি লিখে নিই এখানে, বলতে একটু ঝামেলা হচ্ছে। ধরো আমি F1টা 312 ধরে নিলাম, হ্যাঁ 312। আচ্ছা, আমি যখন 317 নিচ্ছি তখন আমার এন টুর ভ্যালু হইতেছে 5। 316 যখন নিচ্ছি এন টুর ভ্যালু হইতেছে কত, 4। 315 যখন নিচ্ছি এন টুর ভ্যালু কত হইতেছে, 3 হইতেছে। আচ্ছা, তারপর 300 কত পর্যন্ত, 15 পর্যন্ত নিয়েছিলাম। আচ্ছা, 314 যখন নিচ্ছি এন টুর ভ্যালু কত হইতেছে, 2 হইতেছে। 313 যখন নিচ্ছি এন টুর ভ্যালু 1 হইতেছে। 312 যখন নিচ্ছি এন টুর ভ্যালু কত হইতেছে, 0 হইতেছে। আবার তুমি চিন্তা করো যে 312 না নিয়ে আমি যদি 311 নিতাম তাহলে কি আবার এন টুর ভ্যালু 1 হইতো, রাইট? তারপর হচ্ছে 310 যদি নিলাম এন টুর ভ্যালু আবার হচ্ছে 2 হইতো। এরকম ভাবে চিন্তা করতো, এই যে 317 ভ্যালুটা বা 318 থেকে ভ্যালুটা কমতে 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 যদি হচ্ছে 306 ছয় যদি আসে, তাহলে একমাত্র কেস কিনা যে আমি এন টুর ভ্যালুটা 6 পাবো, রাইট? মানে ঠান্ডা মাথায় বুঝুন। দেখো আমি যখন এন টুর ভ্যালু যখন 306 ধরছিলাম তখন কিন্তু আমার জীবনে কিন্তু এন টুর ভ্যালুটা ফিক্স আসা পসিবল ছিল না। আর আমি যখন এফ টুর ভ্যালু যখন 318 ধরতেছি তখন কোনো না কোনো একটা মোমেন্টে কিন্তু আমার এন টুর ভ্যালু কিন্তু 6 আসতেছে। কেন, ওই যে 318 থেকে আস্তে আস্তে কমাইতে থাকবে, কমাইতে 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 ধরো আমি 306 নিয়ে আসলাম, এফ টু প্রাইমের ভ্যালু 306 নিয়ে আসলাম। এই যে ধরো এটা এটা কাইটা ধরো আমি 306 নিয়ে আসলাম, একমাত্র 306 যদি নিয়ে আসি সেক্ষেত্রে কি আমার এই এন টুর ভ্যালুটা 6 হইতেছে, রাইট? যেটা কিন্তু আমার এই এফ টুর জন্য কিন্তু মানে এফ টু 306 এর জন্য কিন্তু পসিবল ছিল না। এফ টু 318 জন্য কিন্তু এফ টু প্রাইমের ভ্যালুটা কিন্তু কমাইতে কমাইতে আমি 306 নিয়ে আসতে পারবো। তাহলে কিন্তু আমার এই যে এন টুর ভ্যালু কিন্তু 6 আসতেছে এবং যেটা কোশ্চেনের ভাষার সাথে কিন্তু মিলতেছে। তার মানে আমার এফ টুর গ্রহণযোগ্য ভ্যালু কত, এফ টুর গ্রহণযোগ্য ভ্যালু হচ্ছে 318 ভাগ। তার মানে ভর বাড়ানোর পূর্বে, ভর বাড়ানোর পূর্বে আমার অজানা কম্পাঙ্কটা কত ছিল, 318 হার্টজ। আশা করি এতটুকু ক্লিয়ার। ভর বাড়ানোর পূর্বে, ভর বাড়ানোর পূর্বে এফ টুর ভ্যালু কত ছিল, 318 হার্টজ। এটা আমার হাতে অপশন ছিল পূর্বে 318 নিবো নাকি 306 নিবো, 306 নিলে তো হচ্ছে না, 306 তো আমার গ্রহণযোগ্য ভ্যালু না। তাহলে আমার গ্রহণযোগ্য ভ্যালু হচ্ছে 318, তাই ভর বাড়ানোর পূর্বে আমার এফ টুর ভ্যালু কত ছিল, 318 ছিল। আচ্ছা, ভর বাড়ানোর পরে এফ টুর ভ্যালু কত হয়েছে, ভর বাড়ানোর পরে এফ টুর ভ্যালু কত হয়েছে, যখন আমার এন টুটা 6, এই যে যখন এন টু 6 তখন ভর ভর বাড়ানোর পরে, এই যে এফ টু প্রাইম কিন্তু ভর বাড়ানোর পরে, তো ভর বাড়ানোর পরে সেটা কত হয়েছে, 306 না? তাহলে আমার এফ টু প্রাইমের গ্রহণযোগ্য ভ্যালু কত, এফ টু প্রাইমের গ্রহণযোগ্য ভ্যালু হচ্ছে এই যে পূর্বে এর পরে কত হয়েছে, 306 হয়েছে। এফ টু প্রাইম গ্রহণযোগ্য ভ্যালু 306। তাহলে আমি যদি বলি যে ডেল্টা এফ টু, হ্যাঁ ডেল্টা এফ টু, তাহলে সেটা কত আসবে, 318 মাইনাস হচ্ছে 306, 318 মাইনাস 306 ইকুয়াল আসবে হচ্ছে 12 হার্টজ। তো আমার আনসার হচ্ছে এখানে 12 হার্টজ। দেখো এটা বোঝা গেছে কি, বেশ মজার একটা প্রবলেম, তুমি নিজে একটু ইমাজিন করে দেখা লাগবে কিন্তু। প্রথমে আমি এফ টু 306 হার্টজ নিব, 306 হার্টজ নিয়ে দেখলাম যে তার উপর যদি আমি তার পেঁচাই তাহলে অবশ্যই 306 ছয় থেকে এফ টু প্রাইমের ভ্যালুটা কমে যাবে। ধরো কথা কথা 305 ধরলাম, 305, 304, 303 এভাবে ধরতে থাকো, তোমার এন টু ভ্যালু কিন্তু জীবনেও কিন্তু 6 আর আসবে না, 6 থেকে অবশ্যই বাড়তেই থাকবে যদি আমি এফ টু ইকুয়াল 306 ধরে নিই। আচ্ছা, এবার এফ টু ইকুয়াল যদি আমি 318 যদি ধরে নিই তাহলে কোনো না কোনো একটা মোমেন্টে কমাইতে কমাইতে গিয়ে আমি হচ্ছে 306 বানাইতে পারবো এফ টু প্রাইমের ভ্যালুটা তার পেঁচাই। 306 যদি বানাই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার এন টুর ভ্যালুটা 6 আসবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার গ্রহণযোগ্য এফ টুর গ্রহণযোগ্য ভ্যালু কত, 318 হার্টজ। আচ্ছা, আর এফ টু প্রাইমের গ্রহণযোগ্য ভ্যালু কত, 306 হার্টজ। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কত, 12 হার্টজ। তো আমার মেইন আনসার হচ্ছে এই 12 হার্টজ। তাহলে কোনো পার্থক্য পেয়েছিল কিনা, অবশ্যই সে পার্থক্য পাইছে, সেটার আনসার কত, 12 হার্টজ। তো এটাই হচ্ছে আমার আনসারটা আর কি। তো আশা করি বোঝা গেছে এটা। না বুঝতে হচ্ছে আরেকবার রেকর্ডিং আরেকবার দেখি, ভালো করে চিন্তা করবে এগুলো। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত ডান। তো আমাদের বিট সংক্রান্ত যাবতীয় অঙ্ক কিন্তু শেষ। তাহলে বিট থেকে যদি এইচএসসি পরীক্ষা আসে তাহলে এই টাইপের অঙ্কই আসবে, যে অঙ্কগুলো এতক্ষণ পরে আসলাম এই টাইপের অঙ্কই দিবে। এবার আসি আমাদের লাস্ট টপিক, ইন্টেন্সিটি এন্ড ইন্টেন্সিটি লেভেল অফ সাউন্ড। তো ইন্টেন্সিটি টপিকটা আমরা অলরেডি কভার করে আসছি। সেই ইন্টেন্সিটি মানে কি ছিল, যে শব্দের গতিপথে আমি যদি 1 মিটার স্কয়ার একটা ক্ষেত্রফল যদি চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রফলের মধ্য দিয়ে শব্দ শক্তি প্রতি একক সময় কি পরিমাণ শক্তি ট্রান্সফার করতেছে সেটাই ছিল তার ইন্টেন্সিটি। তো ইন্টেন্সিটিকে আমরা আই দিয়ে প্রকাশ করতাম, সেটার ফর্মুলা আমরা শিখছি যে 2 পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার রো ইন্টু হচ্ছে ভি। এটা ছিল আমাদের ইন্টেন্সিটি ফর্ম। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে ইন্টেন্সিটি লেভেল অফ সাউন্ড, ইন্টেন্সিটি লেভেলটা কি। আচ্ছা, ইন্টেন্সিটি লেভেলটা বোঝার জন্য আমাদের আগে আমাদের প্রমাণ তীব্রতাটা একটু বোঝা লাগবে। প্রমাণ তীব্রতা, এখন প্রমাণ তীব্রতা মানে কি জিনিস সেটা একটু বুঝো, যে প্রমাণ তীব্রতা, প্রমাণ তীব্রতা। তো মানে কোনো কিছুর আগে যদি আমরা প্রমাণ শব্দ যোগ করে দিই তার মানে কি, যে আমরা একটা কিন্তু কম্পারিজন বোঝাই যে প্রমাণটার সাপেক্ষে এটা কত গুণ, হ্যাঁ এরকম আর কি কিছু একটা।
তো ধরো প্রমাণ তীব্রতাকে আমরা, আচ্ছা এখানে লিখি যে প্রমাণ তীব্রতা, প্রমাণ তীব্রতা এটাকে আমরা বলা হচ্ছে আই নট। আচ্ছা এই আই নটটা মানে কি? আই নট মানে হচ্ছে, ধরো একটা তরঙ্গ আছে, একটা ওয়েভ আছে, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000 হার্জ, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000 হার্জ, এবং যা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ধরো 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি tan−12 ওয়াট, tan−12 ওয়াট যদি পাওয়ার ট্রান্সফার করতে পারে, পাওয়ার যদি ট্রান্সফার করতে পারে, তাহলে ওই শব্দটার যে তীব্রতাটা হয়, যে ওই শব্দটার যে তীব্রতাটা হয় তাকে আমরা বলি কি? প্রমাণ তীব্রতা। তাহলে প্রমাণ তীব্রতা, তীব্রতা মানে কি আমরা একটু বুঝি। যে ধরো একটা শব্দ আছে, যে শব্দের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000 হার্জ, এবং সে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে tan−12 ওয়াট পাওয়ার ট্রান্সফার করতে পারে। হ্যাঁ, পাওয়ার ট্রান্সফার করতে পারে, বা হচ্ছে একক সময় tan−12 জুল শক্তি ট্রান্সফার করতে পারে। তো এই ধরনের যে শব্দ, তার যে তীব্রতা তাকে আমরা বলি হচ্ছে প্রমাণ তীব্রতা। এখন ধরো যে কোনো শব্দের যে তীব্রতা, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যে প্রমাণ তীব্রতা সাপেক্ষে পরিমাপ করবো, যে অনেকটা হচ্ছে আপেক্ষিক গুরুত্বের মতো আর কি, যে কোনো কিছুর ঘনত্ব পানির ঘনত্বের সাপেক্ষে কত, এই টাইপের ব্যাপার আছে। যে ধরো আমার কাছে যে কোনো একটা শব্দ আছে, এই শব্দের আহ তীব্রতা হচ্ছে এত, তাহলে সেটা প্রমাণ তীব্রতার সাপেক্ষে কত গুণ। হ্যাঁ, এটা হচ্ছে আসলে ইন্টেন্সিটি লেভেল অফ সাউন্ডটা, যে প্রমাণ তীব্রতার সাপেক্ষে কত গুণ। তো এই ব্যাপারটাকে আমরা প্রকাশ করি কিভাবে? যে আই ডিভাইডেড হচ্ছে আই নট। ধরো যে কোনো শব্দের তীব্রতা হচ্ছে আই, আর আমার প্রমাণ তীব্রতা হচ্ছে আই, তাই আই বাই আই নট, এটাই কি আসলে ইন্টেন্সিটি লেভেল অফ সাউন্ড। বাট আমি যদি এই ভ্যালুটা ক্যালকুলেট করি, কিন্তু বিশাল বড় একটা ভ্যালু আসবে, অনেক বড় একটা ভ্যালু কিন্তু আসবে। হ্যাঁ, কারণ তুমি বুঝতেছোই যে এখানে তোমার আই নোটের কিন্তু একটা ফিক্সড ভ্যালু আছে। আই নোটের ফিক্সড ভ্যালু হচ্ছে তোমার tan−12 আছে। এই যে tan−12, এটা হচ্ছে আমার আই নোটের ফিক্সড ভ্যালু। যে প্রমাণ তীব্রতার এটার ভ্যালু হচ্ছে আমার tan−12। আচ্ছা, তো এখন নিচে যদি tan−12 বসো, তাহলে চিন্তা করো কত বড় ভ্যালুটা আছে। তো এত বড় ভ্যালু ইগনোর করার জন্য আমরা মেনলি এখানে লগ ইউজ করি, লগারিদম আছে। তো ধরো ইন্টেন্সিটি লেভেল লেভেল অফ সাউন্ডকে আমি যদি বিটা দিয়ে যদি প্রকাশ করি, তাহলে আমাদের বিটার ফর্মুলা হয় হচ্ছে log 10 বেস আই ডিভাইডেড হচ্ছে আই নট। তাহলে আমরা লগটা কেন ইউজ করি? ওই যে বড় মান ইগনোর করার জন্য, বিশাল বড় ভ্যালু কিন্তু আসে। তো এই ভ্যালুগুলো ইগনোর করার জন্য আমরা হচ্ছে মানে বড় ভ্যালুটাকে একদম ছোট করে নিয়ে আসার জন্য হচ্ছে আমরা এখানে লগ ইউজ করি। তো এখানে যে বিটা, সেটাই আসলে কি আমার ইন্টেন্সিটি লেভেল অফ সাউন্ড, বা শব্দের তীব্রতা লেভেল। আর যেটার যে একক, সেটা হচ্ছে আমার বেল একক, বি দিয়ে প্রকাশ করি, বেল। বেল, আচ্ছা। তো 1 বেল মানে হচ্ছে আবার 10 ডেসিবল, 1 বেল মানে হচ্ছে 10 ডিবি, 10 ডেসিবল। তো এই ফর্মুলাটাকে চালিয়ে কিন্তু আমি এভাবে লিখতে পারি যে বিটা ইকুয়াল 10 × log 10 বেস আই ডিভাইড হচ্ছে আই নট, আই ডিভাইড হচ্ছে আই নট। এবং এককটা তখন কি আসবে? ডেসিবল এককে কিন্তু আসবে। যদি আমি সামনে যদি 10 না দিই, তাহলে একক আসবে হচ্ছে বেল এককে, আর সামনে যদি 10 দিই আসবে হচ্ছে ডেসিবল এককে। এবং এই যে আই নোটের ভ্যালু, এটা কিন্তু অলওয়েজ ফিক্সড, আই নোটের ভ্যালু হচ্ছে অলওয়েজ ফিক্সড, সেটা হচ্ছে tan−12। আই নোটের ভ্যালুটা ফিক্সড। তোমাকে জাস্ট কোশ্চেনে আই এর ভ্যালুটা দিয়ে দিবে, না হয় মানে আই এর ভ্যালুটা বের করার জন্য এখানে যে যাবতীয় ইকুয়েশন গুলো, মানে এ এফ রো ভি এগুলো দেওয়া থাকবে, এগুলো দিয়ে হচ্ছে আই এর ভ্যালু বের করবা। বের করে আই নোটের ভ্যালু তো অলওয়েজ মুখস্থ, tan−12, ওটা বসাই হচ্ছে এখানে ম্যাথটা সলভ করবা আর কি। তো এখান থেকে ম্যাথ বেশি পেঁচা না, ইজি ম্যাথই দেয়। তো আশা করি এগুলো পারা যাবে, সহজ জিনিস, পারা যাবে। আই নোটের ভ্যালু তো ফিক্সড, আর আই এর ভ্যালু হয় কোশ্চেনে দিয়ে দিবে, না হয় হচ্ছে এরকম ভ্যালু দিয়ে তুমি বাই করবে। আই এর যে ভ্যালু 2 π² a² f² রো ভি, এটা দিয়ে বের করবা। তারপর হচ্ছে তুমি বিটার ভ্যালুটা ক্যালকুলেট করবে, বেল একক অথবা ডেসিবেল একক। তো নর্মালি হচ্ছে আমরা ডেসিবেল এককই ক্যালকুলেট করি, তো সামনে হচ্ছে ট্যানটা ইউজ করবা, তাহলে আসবে হচ্ছে এটা ডেসিবেল একক। তো এইভাবে হচ্ছে আমরা শব্দের তীব্রতা লেভেলটা বের করি। আচ্ছা, তো এখন সিকিউতে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, যে ঘ নাম্বারে জিজ্ঞেস করি যে এটা ধরো সাউন্ড আছে, হ্যাঁ, এই সাউন্ডটা আমার পরিবেশের জন্য উপযুক্ত কিনা, এনভায়রনমেন্টের জন্য উপযুক্ত কিনা, এনভায়রনমেন্ট এটার জন্য উপযুক্ত কিনা। যে একটা শব্দ কোশ্চেনে দিয়ে দিবে, ওই শব্দটা পরিবেশের জন্য উপযুক্ত কিনা, এটা কোশ্চেন জিজ্ঞেস করবে, তাহলে প্রথমে কি বের করবা? বের করবা হচ্ছে তার ইন্টেন্সিটি লেভেলটা বের করবা, ওই শব্দের ইন্টেন্সিটি লেভেলটা বের করবা। তো এখন পরিবেশের জন্য শব্দটা যদি উপযুক্ত যদি হয়, তাহলে তার ইন্টেন্সিটি লেভেলকে অবশ্যই 120 ডেসিবলের কম হওয়া লাগবে, 120 ডেসিবলের কম হওয়া লাগবে। তো যদি দেখো যে তুমি সবকিছু ক্যালকুলেট করে দেখলা, তোমার বিটার ভ্যালু আসছে ধরো 125 ডেসিবল, তাহলে সেটা কিন্তু পরিবেশের জন্য কিন্তু উপযুক্ত হবে না। কারণ পরিবেশের জন্য উপযুক্ত শব্দ হওয়ার জন্য তার সীমাটা হচ্ছে আমার তীব্রতা লেভেলের ভ্যালু অবশ্যই 120 ডেসিবলের কম হওয়া লাগবে, তাহলে ওই শব্দটা পরিবেশের জন্য উপযুক্ত হবে। ঠিক আছে, তাহলে তোমার ক্যালকুলেট করা বিটার ভ্যালুটা যদি 120-এর কম হয়, তাহলে উদ্দীপকে যে সাউন্ডটা দেওয়া থাকবে সেটা আমার এনভায়রনমেন্টের জন্য উপযুক্ত হবে, এই আর কি কথাবার্তা। তো এরকম বইয়ের মধ্যে 2-3টা ম্যাথ দেখে যাবা, তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ইজি জিনিস এগুলো। ঠিক আছে, তো আমাদের, হ্যাঁ, আর তো নাই কিছু। তাহলে চ্যাপ্টারে যাবতীয় যত কিছু ছিল সবকিছু কিন্তু কভার করে দিচ্ছি। এখন হচ্ছে জাস্ট একটু লেকচার নোটটা একটু রিভাইজ দিয়ে যাবে, যেহেতু আগামীকাল কি পরীক্ষা। তো সবার জন্য শুভকামনা, ভালো করে পরীক্ষা দিও। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত।